জবা উঠানে বসে রান্না করছে। হঠাৎ আকাশের মেঘে চারিপাশ অন্ধকারে ছেয়ে যায়। এ কি হয়ে যাচ্ছে, চারপাশটা অন্ধকারে ছেয়ে গেল। ছেলে মেয়েটাও তো এখনো বাড়িতে ফিরলো না, ওদিকে আবার মাঠেও গরু রেখে এসেছি। কি যে করি এখন, মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি নামবে। এখন রান্না করব না মাঠে গিয়ে গরু আনবো? ওই তো বাচ্চাগুলো বাড়ি ফিরে এসেছে, ভালোই হলো, ওদের চিন্তা তো দূর হলো। কিন্তু এখন আমাকে ওই গরুটা নিয়ে আসতে হবে। মা, তুই একটু বরং রান্নাটা দেখিস কেমন? আমি যাই গরু নিয়ে আসি, আর দেখিস আগুনে আবার হাত পুড়িয়ে ফেলিস না যেন। জবা তাড়াতাড়ি করে মেঘের মধ্যেই মাঠে যায় গরু আনতে। গরু নিয়ে বাড়িতে ফিরতেই হঠাৎ শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি। হায় হায় হায়, গরুটা নিয়ে বাড়িতে তো এখনো পৌঁছতে পারলাম না, ঝড় বৃষ্টি উঠে এলো। বাচ্চা দুটো যে বাড়িতে কি করছে কে জানে। জবা ভিজতে ভিজতে গরু নিয়ে বাড়িতে ফিরে আসে। যাই গরুটাকে গোয়াল ঘরে বেঁধে রেখে আসি। আর মা, ওই তো রান্না কি হয়েছে? হ্যাঁ মা, হয়েছে। এই নাও মা গামছা, তাড়াতাড়ি হাত মুখ মুছে ফেলো তো। এরপর জবা হাত মুখ মুছে ঘরে উঠে পড়ে। কিন্তু জবার স্বামী তখনও বাড়িতে ফেরে না। তোর বাবা যে দোকানে কি করছে বিধাতাই ভালো জানে। এই ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে যে বাড়ি ফিরবে। চল চল, তোরা আর বারান্দায় দাঁড়িয়ে থাকিস না, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তোরা দু ভাই বোন ঘরের ভেতরে যা। হে বিধাতা, যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর এত জোরে জোরে বাজও পড়ছে, জানি না বাড়িতে ছেলে মেয়ে দুটোকে নিয়ে জবা কি করছে। ঝড় বৃষ্টির আগে যদি বাড়িতে ফিরতে পারতাম তাহলে ভালো হতো। হঠাৎ করে মেঘের বাজ পড়ে রহিমের দোকানে আগুন ধরে যায়। হায় হায় বিধাতা, তুমি রক্ষা করো, মেঘের বাজে তো দোকানে আগুন লেগে গেছে। এখন কি করব আমি? বাঁচাও বাঁচাও, কেউ কোথায় আসো, বাঁচাও, আমার দোকানে যে আগুন লেগে গেছে, আমার দোকানটাকে বাঁচাও। রহিম তার দোকানে আগুন লাগাতে বড্ড চেঁচামেচি করতে থাকে আর সবার কাছে সাহায্য করতে থাকে, কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে কেই বা রহিমকে সাহায্য করবে? ভাবি, ভাবি, রহিম ভাইয়ের দোকানে আগুন লেগেছে। রহিম ভাই অকার হয়ে পড়ে আছে। রহিম ভাইয়ের অবস্থা ভালো না, তোমরা তাড়াতাড়ি চলো। এ কি বলছো রতন ভাই? তোমার ভাইয়ের দোকানে আগুন লাগলো কি করে? চলো চলো, তাড়াতাড়ি যেতে হবে। এরপর সবাই রহিমের দোকানে যায় আর গিয়ে দেখতে পায় রহিম অজ্ঞান হয়ে পড়ে আছে আর রহিমের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কোনো কিছুই আর বাকি নেই। সবাই মিলে রহিমকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। এরপর ডাক্তার ডেকে আনা হয় রহিমকে সুস্থ করার জন্য। এসব কি করে হলো? রহিমের তো শরীরের অর্ধেকই পুড়ে গেছে। আমি ওষুধ আর মলম লিখে দিচ্ছি, খুনি ওষুধগুলো নিয়ে এসে খাইয়ে দিন আর মলম পোড়া স্থানে লাগিয়ে দিন। এরপর কেটে যায় বেশ কয়েকটা মাস। রহিম আর আগের মতো সুস্থ হয়ে ওঠে না, কারণ তার সে আগুনে পোড়ার কারণে তার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ে। বিছানাতে রহিমের জীবন কাটতে থাকে। জবা খুব কষ্ট করে সংসার চালাতে থাকে। সে লোকের বাড়ি কাজ করে কোনো রকম সংসার চালায়। ওগো, কি আর করব, সংসার আর আমি চালাতে যে পারছি নে। লোকের বাড়ি কাজ করে যে ক টাকা পাই তা দিয়ে তো আমাদের সংসার চলে না গো। ছেলে মেয়ে দুটোর মুখে যে একটু ভালো মন্দ তুলে দেব তাও পারি না। বিধাতা, তুমি কি পরীক্ষা নিচ্ছ? আমরা কি পাপ করেছি? এ কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি? কি করবো জবা বলো, আমি যে বিছানা থেকে উঠতেই পারি না, চলাফেরা করতে পারি না। আমার জন্য তো তোমাদের কষ্ট হয়। আমি হয়তো কোনো পাপ করেছিলাম,
এখন আমাদের সবাইকে সে পাপের শাস্তি পেতে হচ্ছে। হে বিধাতা, আমি আর বেঁচে থাকতে চাই না। এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। আমি আমার এই দুটি চোখে আমার বউ ছেলে মেয়েদের কষ্ট দেখতে পারছি না। হে বিধাতা, তুমি আমাকে তুলে নাও। এভাবে আমি আর বেঁচে থাকতে চাই না। ও মা, বড্ড খিদে পেয়েছে গো, কিছু খেতে দাও না। খিদে জ্বালা যার মোটেও সইতে পারছি না। কতদিন পেট ভরে কিচ্ছু খায় না। কি দেবো রে মা, আজ দুদিন তো লোকের বাড়িতে যেতেই পারি না, শরীরটা ভালো না। দাঁড়া, ঘরে একটু আটা আছে, ওই আটা দিয়ে বরং আমি তোকে একটা রুটি বানিয়ে দেই, দু ভাই বোন মিলে খেতে পারবি। এরপর জবা সে আটা দিয়ে রুটি বানাতে থাকে। হঠাৎ একজন বৃদ্ধা বুড়ি এসে হাজির হয় জবাদের বাড়িতে। কি রে, তোরা সব কি করছিস? আমাকে একটু জল খেতে দে। কি, তুমি কে? তুমি জল খাবে? দাঁড়াও, আমি তোমাকে জল দিচ্ছি। এই নাও তোমার জল। এরপর বুড়ি সেই জলটুকু খেয়ে নেয়। কি রে মা, তুই রুটি বানাচ্ছিস? আমি আজ দুদিন ধরে কিচ্ছু খাইনি, পেটে কোনো দানা পানিও পড়েনি। আজ দুদিন ধরে অনাহারে রয়েছি, আমাকে একখানা রুটি খেতে দিবি মা? হ্যাঁ গো বুড়িমা, আমাদের ঘরেও না কোনো খাবার নেই। ছেলে মেয়েটা দুটো খিদের জ্বালায় থাকতে পারছে না। একটু আটা ছিল, তাই দিয়ে একটু রুটি করে দিয়েছি। তুমি খাবে বলছো, ঠিক আছে, তাহলে তোমরা দুজনে মিলে বরং এই দুটো রুটি ভাগ করে খাও, কেমন? না না বুড়ি দাদি, তুমি এক কাজ করো, তুমি খাও। তুমি তো দুদিন ধরে কিছু খাওনি, আমাদের রুটি খাওয়া লাগবে না, তুমি খেলেই হবে। তুমি পেট ভরে বরং এই দুটো রুটি খেয়ে নাও, আমরা পরে কিছু একটা খেয়ে নেব। তা বললে কি আর হয় রে দিদি ভাই? আমি যেমন না খেয়ে আছি, তোরাও তো তেমন না খেয়ে আছিস। আর এই দুটো রুটি আমরা তিনজনে মিলে ভাগ করে খাবো, কেমন? এরপর জবার বানানো সেই 3 রুটি সবাই মিলে ভাগ করে খায়। একে দাদি, তুমি খাচ্ছ না যে? তোমার বুঝি শুধু রুটি খেতে ইচ্ছে করছে না? না রে, তেমন কিছু না। এই যে আমার ভাগে একটু রুটি ছিল, এই রুটিটা আমি খাবো না রে। এটা আমি ওদের উঠানে পুঁতে রেখে যাব। দেখবি কালকে সকালে তোদের এখানে একটা রুটির গাছ হবে। এইসব কি বলছো কি? তুমি রুটি না খেয়ে উঠানে পুঁতে রাখবে? আর রুটির কি গাছ হয় নাকি কখনো? তুমি কি আমাদের সাথে মজা করছো দাদি? না রে বাছা, মজা করছি না। কালকে সকালে আমার কথা মিলিয়ে নিস। আমি তবে এখন আসি, কেমন? কিন্তু বুড়িমা, আপনি যে বললেন আপনি আজ দুদিন ধরে খিচুড়ি খাননি, আপনি রুটি না খেয়ে উঠানে পুঁতে রাখলে কি হবে? তাহলে আপনি কি খাবেন? আমার খাওয়া লাগবে না রে, আমার পেট এমনিতেই ভরে গেছে। আমাকে নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না। এই কথা বলে বুড়ি সেই রুটিটুকু নিয়ে তাদের উঠানে পুঁতে দেয়। এখন আমি আসি রে মা, আমাকে যে ফিরতে হবে। মা, ও মা, ওই বুড়ি দাদিটা বলে গেল আমাদের উঠানে নাকি রুটির গাছ হবে। সত্যি সত্যি কি হবে? বলো না মা, বলো না। জানি না রে মা, বুড়িমা তো রুটিটুকু না খেয়ে পুঁতে রেখে গেল। বিধাতা চাইলে তো সব কিছু সম্ভব। কাল সকালেই দেখা যাবে যে সত্যি রুটির গাছ হয় কিনা। তোরা বরং এখানেই থাক, তোদের বাবাকে ওষুধ খাইয়ে আসি। জবা রহিমকে ওষুধ খাওয়াতে ঘরে যায়। এই শোন, চল না আমরা উঠানে গিয়ে দেখি ওই রুটির গাছ হয়েছে কিনা। ওই বুড়ি দাদি যেখানে রুটিটা পুঁতেছিল ওখানে রুটির গাছ হয়েছে কিনা দেখতেই হবে। চল বলছি। এরপর
এরপর রোহি আর নূর উঠানে এসে দেখে সত্যি বুড়ি যেখানে রুটিগুলো পুঁতে রেখেছিল সেখানে একটা বড় রুটির গাছ হয়েছে। ওমা, সত্যি তো দেখছি এখানে রুটির গাছ হয়েছে, আর গাছটিতে কত রুটিও ধরেছে। কি হলো কি, এত চেঁচামেচিস করছিস কেন তোরা দুজন? কি দেখছি রে মা, ওই বুড়িমার কথা তো বলে গেল, আমাদের উঠানে তো সত্যিই রুটির গাছ হয়েছে, গাছে কত রুটিও ধরেছে। সব বিধাতার ইচ্ছে, বুঝলি তো। বিধাতা আমাদের বাড়িতে ওই বুড়িমাকে আশীর্বাদ করে পাঠিয়েছিল। কি মজা, কি মজা, এবার আমরা পেট ভরে খেতে পারবো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা। হ্যাঁ রে মা, কিন্তু একটা জিনিস ভালো করে দেখ, এই রুটিটা কেমন যেন অন্য রকমের রং, হলুদ হলুদ দেখতে, না না সোনা রঙের মতো চক চক করছে। এই রুটিটি আমরা কি খেতে পারবো নাকি খেতে পারবো না সেটাই বুঝতে পারছি না, মনে হচ্ছে তো এটা সোনার রুটি। তখনই বুড়ি সেখানে চলে আসে। কি রে, তোদের দেখে মনে হচ্ছে তোরা অনেক বেশি খুশি। কি কাণ্ড হয়েছে যে তোরা এত খুশি হয়েছিস? দাদি, তুমি কখন আসলে? দেখো, সত্যি সত্যি আমাদের উঠানে একটা রুটির গাছ হয়েছে, আর কত রুটি ধরেছে, আর এই রুটিগুলো কেমন সোনার রঙের মতো। আচ্ছা দাদি, এগুলো কি সোনার রুটি গো? হ্যাঁ রে হ্যাঁ, তোরা অনেক অনেক ভালো মানুষ। তোদের নিজেদের খাবার না থাকা সত্ত্বেও তোরা আমাকে খাবার খেতে দিয়েছিস, নিজের কথা চিন্তা না করে অনাহারী মানুষের কথা চিন্তা করেছিস, আর তাই তো বিধাতা তোদের এই সোনার রুটির গাছ উপহার দিয়েছে। শোন, এই সোনার রুটি বিক্রি করে তোদের জীবনের সব কষ্ট দুঃখ দূর করতে পারবি। হ্যাঁ, তবে একটা কথা, অপ্রয়োজনে কখনো এই সোনার রুটি গাছ থেকে ছিঁড়বি না। যখনই তোদের প্রয়োজন পড়বে তখনই এই সোনার রুটি চিড়ে বিক্রি করে তোদের অভাব পূরণ করবি। ঠিক আছে বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এই সোনার রুটি গাছটি আমাদের উপহার দিয়েছো। দোকানে যায় সেই সোনার রুটিটি বিক্রি করতে, আর সেটি বিক্রি করে রহিমের চিকিৎসা করে। এরপর কেটে যায় বেশ কিছুদিন, রহিম সুস্থ হয়ে ওঠে এবং জবা, রহিম এবং তাদের বাচ্চারা সুখে শান্তিতে জীবন পার করতে থাকে। আর রহিম সেই একটি সোনার রুটি বিক্রি করে তা দিয়ে আবার একটি নতুন দোকান তৈরি করে, আর সেই দোকানে সে ব্যবসা করতে থাকে। এরপর তাদের জীবন সুখে শান্তিতে পার হতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।